তারিখ সকাল 10:30 ঘটিকার সময় আমরা মোবাইল ফোনের সংবাদ প্রাপ্ত হয়েছে সাটুরিয়াতে জামাল বাসার সেফটি ট্যাঙ্কির মধ্যে একটি পচা বা মরা কিছু একটা আছে, তবে এটা মানুষের মতো মনে হচ্ছে। আমরা দ্রুত এটা নিশ্চিত করার জন্য ওই জায়গায় ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা সেফটি ট্যাঙ্কের ডালা খুলে দেখতে পাই একটা মানুষের লাশ আছে ভিতরে। আমরা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। আমার সার্কেল স্যার এবং এডিশনাল এসপি ক্রাইম স্যার ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস আসলে তাদের মাধ্যমে টাঙ্কিতে পানি ভরপুর করে আমরা লাশ উত্তোলন করি। একটা আনআইডেন্টিফাইড ডেড বডি ছিল। পর্যায়ক্রমে পরে সংবাদ পাই যে এটা ঘাটাইলের একটা ঘাটাইলের থেকে লোকজন আসে, তারা এসে তাদের লাশ শনাক্ত করতে পারে, যেটা আব্দুল আলিমের লাশ। তাদের কাছে জানা যায় তাদের আব্দুল আলিম 12 এপ্রিল সকাল 8 ঘটিকার সময় টিচারের কাছে পড়া ছিল শাহজাহান সিরাজ কলেজে। তারা পড়তে আসে। পড়ার পর তার বন্ধু নোমানের বাসায় 9:30টার দিকে আসে। 9:30টার দিকে আসে এই জায়গা থেকে বাসায় ফিরে যাওয়ার কথা, কিন্তু সে বাসায় না ফেরার কারণে বা একটা আত্মীয়র বাসায় যাওয়ার কথা ছিল, আত্মীয়র বাসায় না যাওয়ার কারণে তারা তাকে খোঁজ করতে থাকে। কিন্তু দেখা গেছে যে এই 1টার দিকে তারা ফোন দেওয়ার পরে তারা মোবাইল বন্ধ পায়। এতে খোঁজ করে তারা এই ঘাটাইল থানাতে জিডি করে, নিখোঁজ জিডি। আমরা এই তথ্যের ভিত্তিতে ঘাটাইল থানার সাথে যোগাযোগ করে নোমানের নাম্বারও সংগ্রহ করি। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা নিই। এক পর্যায়ে আমরা লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করে আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় নোমানকে যখন আমরা আইডেন্টিফাই পাশেই নোমানের ম্যাচ সন্দেহভাজন হিসাবে, যেহেতু বন্ধুর সাথে ছিল এবং 12টার পরে মোবাইল বন্ধ, এই জায়গা থেকে সে অন্য কোথাও যায় না, লাস্টটা অন্য কোথাও থেকে আসে না, আশেপাশে কোথাও থেকে। তখন এই সন্দেহের জিজ্ঞাসাবাদের জন্য নোমানকে আনি এবং তার ম্যাচের মাঝে আরও 4 জন ছিল, শাকিল, শরীফুল, ইমরান, জামাল, ওদেরকেও নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদে আলাদাভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে এই নোমানকে সন্দেহের মধ্যে চলে আসে, আর ওরা ওই বিষয়ে কোনো তথ্যই জানে না। তাদেরকে আলাদা করে আমরা রুমের মাঝে রাখি। রোমানকে আমরা জিজ্ঞাসাবাদ করতে থাকি। রোমান এক এক সময় টুকিটাকি তথ্য দেয়, ম্যাক্সিমাম সে চুপ করে থাকে, কোনো তথ্যই দিচ্ছে না। তো এক পর্যায়ে দেখা গেছে আমাদের সে আস্তে আস্তে মুখ খুলতে থাকে, সে আবেগতাড়িত হয়ে সে কথা বলতে থাকে যে স্যার আমি মেরেছি। তো আমরা আবার সন্দেহ পোষণ করি এককভাবে কিভাবে কি ঘটনা হয়। সে আস্তে আস্তে বর্ণনা দিতে থাকলো। নোমান আসছে, তার আলিম নোমানের কাছে আসে 9:30টার দিকে। 9:30টার দিকে আসলে তারা কথা বলে এবং তারা দুইজনে উভয় ছাদে যায়। ছাদে গিয়ে নেশা জাতীয় কিছু খায়। তো নেশা জাতীয় খাওয়ার পর তারা আবার রুমে এসে তারা বসে গল্প করতে থাকে। তো নোমান আলিমের কাছে কিছু টাকা পেত, ওই টাকার ব্যাপারে কথা বলে যে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে, যে নোমান আলিমের বিকাশে 40,000 টাকা আছে, তুমি আমার ওই জায়গা থেকে আমার বিকাশের যে পাওনা টাকাটা আছে ওইটা ফেরত দাও। এটা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। কিছু উচ্চবাচ্য এক পর্যায়ে উত্তেজিত কণ্ঠে এই নোমান তাকে আলিমকে জোরে ধাক্কা মারলে সে বসে পাশের ওয়ালে লেগে মাথা ফেটে নিচে পড়ে দেখা গেছে অজ্ঞান হয়ে যায়, রক্ত পড়তে থাকে। তার বর্ণনা, আসামির বর্ণনা মতে রক্ত পড়ার পরে সে দিশেহারা হয়ে যায় এবং সে পাপোশ দিয়ে প্রথমে সে রক্ত মাথার মাঝে চাপদা ধরে তখন দেখা যাচ্ছে সে ঘুঙ্গাচ্ছে, কোনো এমনি সারা শব্দ নেই, নাক দা ঘুঙ্গানির শব্দ পাচ্ছে, সে নাক চেপে ধরে। তো নাক চেপে দেওয়ার পরে অল্প সময়ের মধ্যে সে আর নড়াচড়া নেই, কোনো শব্দও নেই। এখন সে কি করবে, এই হিতাই জ্ঞান দেখা গেছে যে সে প্রথমে বলে যে কলাপসেবল গেটে তালা দেয়, যে কোনো লোক যেন ঢুকতে না পারে। তারপরে আশেপাশে লোক আছে কিনা এটা যাচাই করে যে কোনো লোক নাই। তো এটাকে এই রশি দিয়ে, তার প্লাস্টিকের রশি দিয়ে গলা বাঁধার পরে মাথা দিয়ে যদি রক্ত পড়তেছে, এই যে প্লাস্টিকের ব্যাগ আছে, এই সিমেন্টের যে ব্যাগগুলো, ওগুলো দিয়ে তার মাথা ডেকে সে লাশ কাঁধে করে দোতলাতে উঠায়। দোতলায় কিছু ময়লা আছে, ময়লা আবর্জনা নিচে রেখে তাকে ওই উপরে আরো প্লাস্টিকের কাগজ দিয়ে ওইটা ডেকে রাখে। ডেকে সে নিচে এসে সবগুলো রক্ত পরিষ্কার করে সে নিজে গোসল টোসল হয়ে ফ্রেশ হয়ে এই 2টার দিকে তার এক বন্ধু আছে এলেঙ্গার সাব্বির নামে, তো তাকে ফোন দেয় যে তার কাছে যাবে, দরকার আছে। তখন বললো যে আমি সাব্বির নাকি বলছে যে আমি কাজে আছি, তুমি পরে এসো। পরে বললো না, আমার এখনই দরকার, আমি নিজে আসতেছি। তো সে যায়। তো যাওয়ার পরে সে দেখা গেছে যে এই সাব্বিরকে বললো যে আমার মোটরসাইকেলটা 2-3 দিনের জন্য রাখবে, আর আমার টাকার দরকার, একটু কাস্টমার দেখাবা যে মোটরসাইকেলটা বিক্রি করা যায় কিনা।
তখন সাব্বির ওকে নাকি বলে যে তো মোটরসাইকেল বিক্রি করতে গেলে কাগজ লাগবে, কাগজ ছাড়া আমি কিসের ইয়া দেখাবো, আর 2-3 দিন আগে মোটরসাইকেল বেচা যাবে কিনা। আচ্ছা 2-3 দিন তোমার আমার কাছে রাখো, আমি ফোন দিলে তুমি যোগাযোগ করো, তুমি নিজে যোগাযোগ করবে না, এই বলে সে চলে আসে। তো তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারপরে সে জানায় তার এই আব্দুল আলিমের মোবাইল এবং ব্যাগ ছিল, ওই ব্যাগটা ফেলেছে আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে সেটাও দেখায়। তারপরে ওই মোটরসাইকেলটি রেখে সে বাসায় ফিরে সারাদিন অপেক্ষা করতে থাকে যে কখন ফিরবে। রাত্রেবেলা সে এই দেখা গেছে রাত্রেবেলা তার যে আরো মেসের মেম্বার আছে 4জন, যারা 2টা রুমে থাকে, তারা যখন তাদের গেট লাগাই দিয়েছে সে সামনের রুমে থাকে, গেট লাগাই দিয়ে আশেপাশের নীরব নিস্তব্ধ দেখে রাত্র 10টার পরে সে এই লাশটা কাঁধে করে নামায় পিছনের দিক দিয়ে রাস্তা দিয়ে যায়, যে জামাল বাদশার ট্যাঙ্কির পাশে গিয়ে লাশটা রেখে ট্যাঙ্কির ডাকনা খুলে সে লাশটা ফেলে। তখন তাকে আবার জিজ্ঞাসা করা হয় যে স্যান্ডেলগুলো কোথায়, তো স্যান্ডেলগুলো বললো যে পাশে জোপে রেখেছি। তো তার দেওয়া তথ্য মতো ওই জোপ থেকে আমরা স্যান্ডেলগুলো উদ্ধার করি। এরপরে আমরা ডুবুরির মাধ্যমে এই ব্যাগ এবং মোবাইল খুঁজতে গিয়ে মোবাইলটা উদ্ধার হয়, কিন্তু ব্যাগটা এখনো পাওয়া যায়নি। এই ব্যাপারে বিজ্ঞ আদালতে সে জবানবন্দি প্রদান, তার দেওয়া তথ্য মতে সে একাই ঘটনাটা ঘটাইছে, আর অন্য যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম তাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য প্রমাণও নাই। তো তাদেরকে আবার অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে যে প্রয়োজনে পরবর্তীতে কোনো কাজে লাগলে তাদেরকে ডাকলে তারা সরাসরি হাজির হবে। আমরা গাড়িতে রেখে এই মোটরসাইকেল যার আছে সাব্বিরের বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে যখন তাকে ঘুম থেকে উঠালাম যে মোটরসাইকেল কোথায়, মোটরসাইকেল বললো স্যার মোটরসাইকেল তো আমার বন্ধুর। এই সাব্বিরের দেওয়া তথ্য এবং নোমানের তথ্য 2টা মিল আছে, যে বন্ধু কাগজপত্র চাইছে, কাগজপত্র পাইলে বিক্রি করবে, এই ধরনের তথ্য দেওয়া। সেই ক্ষেত্রে আমরা মনে করলাম যে সে আমাদের একজন ব্রাইটাল সাক্ষী হবে, যেহেতু মোটরসাইকেলটা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, এবং তাকে আমরা একজন সাক্ষী হিসেবে তাকে 164 করেছি, বিজ্ঞ আদালতে সে জবানবন্দি দিয়েছে। এবং আরেকজন মেসের একজন সদস্য ছিল শাকিল, সকাল 10টার সময় যখন আব্দুল আলিম এবং নোমান বসে গল্প করছিল, শাকিল তার বাড়ি থেকে মাত্র মেসে আসছে, এসে তার রুমে ঢুকে কাপড় চাপড় চেঞ্জ করে সে তার কলেজে গিয়েছে। এইটুক সেও জবানবন্দিতে বিজ্ঞ আদালতে এই ধরনের সাক্ষী প্রদান করেছে। আমরা মোর দেন 15 ঘন্টার ভিতরেই, মানে আমরা লাশ উদ্ধারের প্রায় 15 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি তথ্য ওগুলো পেয়ে গেছি, যে আসামি যখন জবানবন্দি দেওয়া শুরু করলো, এক পর্যায়ে আমরা তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই মোটরসাইকেল উদ্ধার করলাম, স্যান্ডেল উদ্ধার করলাম, মোবাইল ফোন উদ্ধার করলাম, আবার যে রক্ত চাপা দিয়ে যেটাতে মুছেছিল ওই পাপোসটা, কাপড়ের একটা পাপোস, ওইটা সে ধুয়ে শুকায় দিয়ে আসছে, ওই জায়গা থেকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ওইটা জব্দ করি মানুষের অবস্থা। রকিবের বাসার মেসে থাকে 5 জনকে নোমান সহ তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। নোমানকেও আমরা ফার্স্টে কোনো আসামি হিসেবে ট্রিট করি নাই, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি, তাদেরকে কথাবার্তা বলে যখন নোমানের কাছ থেকে আমরা কনফার্ম, আর ওদের কাছ থেকে কোনো তথ্যই নেই, এরা ওদের তথ্যটা ক্লিয়ার করছে স্যার আমরা আমাদের প্রতিষ্ঠানে ছিলাম, আমরা এই বিষয়ে কিছুই জানি না। আর নোমানের সাথে যেহেতু যোগাযোগ, নোমান বিভিন্ন সময় বিভিন্ন দিকে কথা ডাইভার্ট করতেছে, তো নোমানকে আমরা ফার্স্ট টার্গেট বিবেচনা করে নোমানের সাথে কারা ছিল এটা জানার চেষ্টা করছে। তো নোমান নিজে নিশ্চিত করে যে সে একাই করেছে, এবং যে বর্ণনাটা দিয়েছি তার বর্ণনা দেওয়া, এবং বিজ্ঞ আদালতে সে একই বর্ণনা প্রদান করেছে। আর বাকি যারা জিজ্ঞাসাবাদের জন্য রয়েছে তাদের যেহেতু কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায় না, তাদেরকে তাদের অভিযোগের জিম্মায় প্রদান করা হয়েছে। নোমান কালিয়াতে শাহজাহান সিরাজ কলেজের ছাত্র, আব্দুল আলিম ও শাহজাহান সিরাজ কলেজের ছাত্র। তারা ফার্স্ট ইয়ার থেকে 2 জন বন্ধু, প্রায় তাদের মধ্যে প্রায় 2 বছর যাবত তাদের এরা নার্সিং ইনস্টিটিউটের ছাত্র, মেসে তারা থাকে পড়াশোনা। সাব্বিরের সাথে এই নোমানের কিভাবে সম্পর্ক? নোমানের বাসা এবং সাব্বিরের বাসা, সাব্বির ওই কলেজে পড়তো ফার্স্ট ইয়ারে, সে কলেজে তারা ভর্তি হচ্ছে তাদের বাসার মধ্যে, কিন্তু সে পারিবারিক অভাব অনটনে সে চাকরিতে চলে গেছে, লেখাপড়া না করে সে এখন কাজ করে খাচ্ছে। কিন্তু তাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হতো, যে গেলে যোগাযোগ হতো, মানে কন্টিনিউ কোনো যোগাযোগ নাই তাদের, কিন্তু মাঝে মাঝে তাকে স্মরণ করেছে, তার কাছে রেখেছে।